হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 11 গ্যাসের প্রসারণ অধ্যায় থিওরি পোর্শন। এটা হচ্ছে লাস্ট ভিডিও, কারণ এখানে সিলেবাসটা অনেকটাই কম এই চ্যাপ্টারে। আর যে জিনিসটা আমরা এই ভিডিওতে আলোচনা করে চ্যাপ্টারটা ক্লোজ করব সেটা হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক কিংবা ক্যাপিটাল আর। তোমরা ভালো করেই জানো এই ক্যাপিটাল আর এর ভ্যালু একটা নির্দিষ্ট ভ্যালু। তো এই ধারণাটা এলো কিভাবে? তো এটাও ক্লাস 10 এ পড়েছো, আমি জাস্ট একটু মনে করাচ্ছি। তো আমরা লাস্ট ভিডিওতে PV = KT সমীকরণ প্রতিষ্ঠা করি। তো এই ক্ষেত্রে এই যে K যে ছিল অর্থাৎ একটা ধ্রুবক ছিল, কিন্তু এই K যে ধ্রুবক এটা কিন্তু কার উপর নির্ভর করে? না, নির্ভর করে গ্যাসের ভরের উপর। তাহলে গ্যাসের ভরের উপর যদি আমরা T কে যদি স্থির রাখি এবং M কে যদি আমরা দ্বিগুণ করি, তখন কি হবে? P এবং T স্থির থাকলো, M কে যদি আমরা দ্বিগুণ করি তখন দেখা যাবে কেও কিন্তু K থেকে পরিবর্তন হয়ে তখন কি হয়ে যাচ্ছে? না, 2K হয়ে যাবে। তো তোমরা বইতে লক্ষ্য করে দেখবে যে এই কথাটাই কিন্তু লেখা রয়েছে যে কেও দ্বিগুণ হয়ে যাবে। তার কারণ হিসেবে আরেকটাও বলা যেতে পারে, সেটা কি? যেহেতু M দ্বিগুণ হয়েছে তাই V ও কিন্তু দ্বিগুণ হয়ে যাচ্ছে, আর V দ্বিগুণ হয়ে যাওয়া মানে K এর ভ্যালু দ্বিগুণ হয়ে যাচ্ছে, অর্থাৎ K এর মান কিন্তু ধ্রুবক থাকছে না। কিন্তু যদি আমরা 1 গ্রাম অণু গ্যাস নেওয়া হয় বা 1 মোল, তাহলে 1 গ্রাম অণু কিংবা 1 মোল যদি গ্যাস নেওয়া হয় এবং নির্দিষ্ট চাপ এবং নির্দিষ্ট উষ্ণতায়, তখন দেখব আমরা সকল গ্যাসের কিংবা সব গ্যাসের ক্ষেত্রে তার আয়তন কিন্তু ধ্রুবক হচ্ছে। তোমরা এটা এমনিও অ্যাভোগাড্রো প্রকল্প কিংবা অ্যাভোগাড্রো সূত্রতে তোমরা এটা দেখেছো। তো তোমরা বইতে 637 পেজে দেখবে এই কথাটাই লেখা রয়েছে যে একই চাপ এবং একই উষ্ণতায় 1 গ্রাম অণু কিংবা একই পরিমাণ যে আয়তন, একটা নির্দিষ্ট পরিমাণ আয়তনে যেটা হচ্ছে, সেখানে অ্যাভোগাড্রোতে আমরা কি পড়েছিলাম? অ্যাভোগাড্রো সূত্রতে সেখানে পড়েছিলাম সমান সংখ্যক অণু থাকে। তো এখানে শুধুমাত্র একটু আলাদা, সেটা কি? না, 1 গ্রাম অণু কিংবা 1 মোল যে আমরা গ্যাস যদি নেওয়া হয় তাহলে প্রত্যেকই আয়তন কিন্তু একই থাকছে। তো এই কথাটা দেখবে তোমরা বইতেও দেখবে যে 1 গ্রাম অণু পরিমাণ সকল গ্যাসের আয়তন কিন্তু সমান। তো এই 1 গ্রাম অণু কিংবা 1 মোল আদর্শ গ্যাস কিংবা গ্যাসের ক্ষেত্রে যেটা আমরা বলছি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই K যে টার্মটাকে আমরা রিপ্লেস করতে পারি। সেটা কি দিয়ে রিপ্লেস করব? না, 1 গ্রাম অণুর জন্য আমরা K এর জায়গায় রিপ্লেস করব ক্যাপিটাল R দিয়ে। এই ক্যাপিটাল R এর মান কিন্তু একটা নির্দিষ্ট এবং ধ্রুবক মান, যার মান পরিবর্তন হয় না। একেই বলা হয় সর্বজনীন গ্যাস ধ্রুবক, যেহেতু সবার জন্যই এর মানটা একই থাকছে। এবার সাপোজ N গ্রাম অণু কোন গ্যাসের আয়তন ধরো আমরা ধরলাম V, তাহলে 1 গ্রাম অণু গ্যাসের আয়তন কত হবে? না, V/N হবে। তাহলে আমরা কি করতে পারি? না, এই সমীকরণের জায়গায় আমরা কি লিখতে পারি? P V/N। আর এইখানে দেখো আমরা লিখেছিলাম কি? KT লিখেছিলাম। এই জিনিসটা তোমরা বইতে দেখবে 638 পেজে লক্ষ্য করে দেখবে। সেই ক্ষেত্রে K না লিখে লেখা হয়েছে ক্যাপিটাল R। কেন? না, এটা 1 গ্রাম অণুর ক্ষেত্রে যেহেতু বের করে দেওয়া হয়েছে, সেই জন্য আমরা এটা ক্যাপিটাল R লিখতে পারি। আর N গ্রাম অণু হলে তখন K লিখতে হয়। তাহলে এই সমীকরণটা থেকে আমরা কি লিখতে পারবো? PV = nRT। তো এই সমীকরণই হচ্ছে এর মোল যে কোনো গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাসের সমীকরণ। তো এই সমীকরণটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দশম শ্রেণীতে আরেকটা জিনিস আমরা পড়েছিলেন যে n = small m by capital M। অবশ্য কিছু কিছু বইতে স্মল m এর জায়গায় w ছিল,
তো এই স্মল এম কি না, স্মল এম হচ্ছে গ্যাসের ভর, আর এন তো বুঝতেই পারছো মোল সংখ্যা কত মোল, এটাও তোমরা ক্লাস 9 থেকে পড়ছো, 10 তো পড়েছো ভালো করে। আর ক্যাপিটাল এন যেটা হচ্ছে সেটা হচ্ছে গ্যাসের আণবিক ভার, গ্যাসের আণবিক ভার। বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে বিভিন্ন মান হবে, অবশ্যই একটা নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে এই ক্যাপিটাল এম এর মান নির্দিষ্ট হবে, কিন্তু স্মল এম এর মান আমরা একই গ্যাসের বিভিন্ন বিভিন্ন ভর নিতে পারি। তো এই যে এক্সপ্রেশনটা যদি আমি এখানে প্লেস করি, অর্থাৎ পি ভি ইকুয়ালস টু যদি এইভাবে লিখি, তাহলে এটা লিখতে পারি এই যে স্মল এম আর টি বাই এম, একে আমরা এইভাবে লিখতে পারি আর বাই এম পি। এই যে ক্যাপিটাল আর বাই এম, একে আমরা বলি স্মল আর বলি, এটাই হচ্ছে ক্যাপিটাল আর বাই এম। এর নাম হচ্ছে আপেক্ষিক গ্যাস ধ্রুবক। ওই যে বইটা দেখবে এরকম একটা টার্ম লেখা রয়েছে ক্যাপিটাল আর বাই এম, থেকে বলা হচ্ছে আপেক্ষিক গ্যাস ধ্রুবক। তোমাদের এখন আমি বলছিলাম যে এই ক্ষেত্রে এই ক্যাপিটাল আর যেটা, সেটাকে আমরা বলছি মোলার গ্যাস ধ্রুবক কিংবা সর্বজনীন গ্যাস ধ্রুবক। এই ক্যাপিটাল আর এর মান আমরা এই পিভি ইকুয়ালস টু এনআরটি সমীকরণ, যেটা তোমরা মনে করে দেখো এখানে লিখেছিলাম, তো এই সমীকরণের সাহায্যে আমরা ক্যাপিটাল আর এর মান কিন্তু বের করতে পারি। তাহলে ক্যাপিটাল আর ইকুয়ালস টু কত হচ্ছে পিভি বাই এনটি। তো এবার বুঝতেই পারছো পি ইকুয়ালস টু কত হয় না, পি ইকুয়ালস টু হচ্ছে এইচ রো জি। তো সিজিএস এর মানগুলো বের করতে চাইছি, কারণ একটা পদ্ধতিতে বের করলে আমরা আরেকটা পদ্ধতি বের করতে পারবো। আর ভি এর ভ্যালু কত হবে না 22.4 মিটার। তো সেটাকে আমরা যদি সেন্টিমিটার কিউবে করে দিই তাহলে আসবে 22,400 সেন্টিমিটার কিউব। আর এন হচ্ছে 1 মোল অর্থাৎ 1 গ্রাম অণু, আর টি হচ্ছে 273 কেলভিন। তার হচ্ছে আমরা নরমাল টেম্পারেচার প্রেসার কন্ডিশন, অর্থাৎ আমরা বের করছি 0 ডিগ্রি সেলসিয়াসে। তাহলে এটা যদি করা হয়, এবারে পি কত হবে না আমরা জানি 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, অর্থাৎ এটা আমরা প্রমাণ চাপ ধরছি যেটা। আর রো হচ্ছে পারদের ঘনত্ব, পারদের ঘনত্ব যেটা অ্যাকুরেট ভ্যালু সেটা হচ্ছে 13.596, আমরা এমনি 13.6 বসাই অঙ্ক করার সময়। আর জি এ যেটা এমনি বসাই আমরা 980, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে 980.665। তাহলে এর একক কি হবে ডাইন পার সেমি স্কয়ার। আর ভি এর একক কি হবে না আমরা জানি ঘন সেমি, n ইকুয়ালস হচ্ছে 1 আর টি হচ্ছে কত 273 কেলভিন। তো এটাকে সলভ করলে তোমরা, যেহেতু সিজিএস এটা রয়েছে, তো সিজিএস এর যে ভ্যালুটা এখানে আসছে সেটা হচ্ছে এই 8.31 10 টু দি পাওয়ার 7। তো এটা আর কে আসবে সেটা বুঝতেই পারছো। তো এই ক্ষেত্রে যদি আমরা এটা করি, তো এখানে একটা ডাইন, এখানে সেমি স্কয়ার আর সেমি থাকছে, তাহলে এটা একটা আর হচ্ছে, তাহলে আর হবে, আর এখান থেকে মোল হচ্ছে আর কেলভিন আসছে। তো তোমরা এখানে বইতেও লক্ষ্য করে দেখতে পারো এই ক্ষেত্রে আর রয়েছে, মোল রয়েছে, কেলভিন রয়েছে, কিন্তু এই 10 টু দি পাওয়ার 7 অর্থাৎ 1 জুল সমান কত 10 টু দি পাওয়ার 7 আর, তাহলে এখানে আমরা কত লিখতে পারি 8.31 জুল পার মোল কেলভিন, অর্থাৎ মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তো তোমরা বইতে দেখবে এই ভ্যালুটাই কিন্তু রয়েছে। কিন্তু একটু আগেই আমি তোমাদের আপেক্ষিক গ্যাস ধ্রুবকের কথা বললাম, তাহলে দেখো মোলার গ্যাস ধ্রুবকের মান একটা নির্দিষ্ট মান, কিন্তু আপেক্ষিক গ্যাস ধ্রুবকের মান ভিন্ন ভিন্ন গ্যাসের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হবে, আবার ভিন্ন ভিন্ন ভরের ক্ষেত্রেও ভিন্ন হবে। অর্থাৎ আমি বলতে চাইছি কি আপেক্ষিক গ্যাস ধ্রুবকের মান এই ভিন্ন আণবিক যে ভার বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে সেটা কিন্তু আলাদা হয়। হ্যাঁ, এটা অবশ্য ঠিকই যে নির্দিষ্ট ভর যদি হয় কোন একটা গ্যাসের, তো তার ক্ষেত্রেও কিন্তু ভর যদি পরিবর্তন হয় কিন্তু গ্যাস যদি সেটাই থাকে আর কিন্তু সেম থাকবে। আশা করি বোঝাতে পারলাম। আমি আবার বলছি, ভিন্ন ভিন্ন গ্যাসের ক্ষেত্রে তার আণবিক ভর আলাদা হবে, সেই জন্য ক্যাপিটাল আর আলাদা, কিন্তু স্মল এম আলাদা হলেও ক্যাপিটাল এম এর উপর কিন্তু কোনো প্রভাব পড়ছে না, সেই জন্য স্মল আর এর উপরও কোনো প্রভাব পড়ছে না।
যেটা তোমাদের বইতে দেখবে একটা উদাহরণ রয়েছে, আমি বলছি সিজিএস এ রয়েছে 8.314 10 টু দি পাওয়ার 7 আর এর ভ্যালু সিজিএস এ। এবার এম এর ভ্যালু হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা জানি 2 তার আণবিক ভর। তো দেখো 2 বসানো রয়েছে, একটা ভ্যালু অন্য এসেছে। এবার অক্সিজেন যখন হবে তো সেইটা 2 থাকবে, অক্সিজেনের জন্য আমরা জানি কত হবে 32 হবে। এরকম যদি নাইট্রোজেন হয় তাহলে 32 তখন হবে না, তখন 28 হবে। তাহলে দেখো প্রত্যেকবারে কিন্তু আমরা ডিফারেন্ট স্মল আর এর মান পাচ্ছি, কিন্তু নাইট্রোজেন আমি 20 গ্রাম নিলাম, পরে 40 গ্রাম নিলাম, তার জন্য কিন্তু এই স্মল আর এর পরিবর্তন হয় না, স্মল আর কিন্তু একই থাকে। যেহেতু একটা নির্দিষ্ট গ্যাসের সাপেক্ষে এটা বের করা হচ্ছে, সেই জন্য এর নাম হচ্ছে আপেক্ষিক গ্যাস ধ্রুবক। তোমাদের এইটা মাথায় রাখতে হবে। তার মানে ভিন্ন ভিন্ন গ্যাসের ক্ষেত্রে আপেক্ষিক গ্যাস ধ্রুবকের মান আলাদা, কিন্তু মোলার গ্যাস ধ্রুবক কিংবা সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান কিন্তু নির্দিষ্ট, শুধু আপেক্ষিক গ্যাস ধ্রুবকের মান আলাদা হয়। তোমরা 638 পেজের নিচের দিকে রয়েছে সেটা দেখবে, যেমন ধরো কার্বন ডাই অক্সাইড তখন এটা 28 কে বাদ দিয়ে 44 লিখতে হবে, নাইট্রোজেন তখন 28, অক্সিজেন তখন 32, যার যত আণবিক ভর সেটা এই ক্ষেত্রে লিখতে হবে। তোমরা বইতেও দেখতে পারো এরকম লেখা রয়েছে, আণবিক ভরগুলো তোমরা বসাবে। এবার এখানে দেখবে কয়েকটা গাণিতিক উদাহরণ রয়েছে 4টে। তো এরকম প্রশ্ন খুব একটা এখন আসে না, কারণ ক্লাস 10এই এটা মূলত আসে, তো দেখতে পারো। এবার লাস্ট থিওরি যেটা আমাদের রয়েছে, যেটা আমাদের আলোচনা করতে হবে, এটাও আমরা ক্লাস 10 এ পড়েছি, তো শুধুমাত্র একবার মনে করিয়ে দেওয়া। তো এই ক্ষেত্রে যেটা আমরা বলতে চাইছি এখানে সেটা হচ্ছে একটি গ্যাসের চাপ, উষ্ণতা ও ঘনত্বের পারস্পরিক সম্পর্ক। তো চাপের সঙ্গে ঘনত্বের কেমন সম্পর্ক কিংবা উষ্ণতার কেমন সম্পর্ক সেটাই আমরা বের করতে চাইছি। তো একটা নির্দিষ্ট গ্যাস নিলাম যার আণবিক ভর একটা নির্দিষ্ট, শুধুমাত্র কি করলাম, উষ্ণতা যখন T1 তখন তার চাপ P1 আর তখন আয়তন V1, আর উষ্ণতা যখন T2 তখন তার চাপ P2 এবং আয়তন হচ্ছে V2। তাহলে আদর্শ গ্যাসের যে সমীকরণ সেটা দেখে আমরা ক্লাস 10 এও লিখেছি আর এখনো লিখছি 11 এ, তো এরকম আমরা লিখতে পারি। একইভাবে মনে করে দেখো, আমি একটু আগে ভিডিওর শুরুতে তোমাদের এইটা যখন বলছিলাম PV nRT যখন প্রতিষ্ঠা করলাম, তখন মনে করে দেখো এই PV nRT তে আমরা এটা লিখেছিলাম, তাই তো? তো নির্দিষ্ট যেহেতু গ্যাস রয়েছে তাহলে এই m টা ধ্রুবক, একটাই গ্যাস যেহেতু তার m চেঞ্জ হবে না, সে কম পরিমাণ নেই কি বেশি পরিমাণ নেই। তাহলে আমি এই সমীকরণটাকে কেমন লিখতে পারি, PV /mp = R, আর R মানে আমরা জানি এটা হচ্ছে ধ্রুবক। তাহলে এই সমীকরণের পর আমরা কি লিখতে পারি, P1 V1 M1 T1 সমান P2 V2 M2 T2। আবার আমরা জানি যে ঘনত্ব কি হয়, ভর বাই আয়তন। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, V1 = এটা, আর V2 = লিখতে পারি তার ভর এবং তার আয়তন। যেহেতু আয়তনটা এদিকে করে দিয়েছি তাহলে এখানে ঘনত্ব লিখতে হবে, যেহেতু উষ্ণতা পরিবর্তন হয়েছে স্বাভাবিক ঘনত্ব পরিবর্তন হয়েছে। তো এই ক্ষেত্রে যদি আমরা একটু ভাবি তাহলে P1 V1 /m1, তাহলে V1 /m1 মানে কি 1/ρ1, তাহলে দেখো ρ1 T1, পরেরটা কত লিখতে পারবো ρ2 T2, কারণ V2 /m2 মানে 1/ρ2। তাহলে এই ক্ষেত্রে লক্ষ্য করে দেখো, সবচেয়ে প্রথম কেস রয়েছে যদি চাপ স্থির থাকে, যদি এইখানে P যদি স্থির হয়, P স্থির মানে কি না, P স্থির মানে হচ্ছে P1 = P2। তাহলে কি পাবো না, অতএব আমরা লিখতে পারি ρ1 T1 = ρ2 T2, অর্থাৎ রো এর সঙ্গে P এর ব্যস্ত সম্পর্ক। তো ওটাই দেখো সবচেয়ে প্রথমে প্রমাণ করা হয়েছে যে যত উষ্ণতা বৃদ্ধি পাবে তত ঘনত্ব কিন্তু হ্রাস পাবে, আর উল্টোটা হবে, উষ্ণতা হ্রাস পেলে ঘনত্ব বৃদ্ধি পাবে। একইভাবে আমরা এটাকে এইভাবেও লিখতে পারি, যেরকম ধরো যদি T আমরা স্থির করি, তো T যদি স্থির করা হয় তাহলে আমরা এরকম বলতে পারি, তাহলে দেখো একটা সমানুপাতিক সম্পর্ক আসছে, অর্থাৎ P/ρ = ধ্রুবক, অর্থাৎ P সমানুপাতিক ρ। চাপ বৃদ্ধি করলে কিন্তু গ্যাসের ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে, আবার হ্রাস করলে হ্রাস পাচ্ছে, কিন্তু কখন, যখন নির্দিষ্ট ভর গ্যাস থাকছে তার সঙ্গে আমরা কি বলতে চাইছি যে
নির্দিষ্ট ভরের গ্যাস সেটা আবার কি না, ভিন্ন ভিন্ন উষ্ণতার ক্ষেত্রে ভিন্ন লেখা রয়েছে। দেখো তো বইতেও তোমরা যদি লক্ষ্য করে দেখো এই M1 আর M2 ডিফারেন্ট রয়েছে, যেহেতু উষ্ণতা আলাদা, গ্যাসের ভর আলাদা ধরা রয়েছে, নির্দিষ্ট ধরা নেই। তো এই ক্ষেত্রে দেখো যখন আমরা উষ্ণতা স্থির করে দিচ্ছি তখন ঘনত্ব এবং চাপের মধ্যে একটা সম্পর্ক কিন্তু পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। তো এই দুটো মনে রাখবে, কোনো ছোটখাটো প্রশ্ন কাজে লাগতে পারে। তো চ্যাপ্টারটা একটু কম ইম্পর্টেন্ট, তবুও যে কটা প্রশ্ন ইম্পর্টেন্ট হতে পারে সেগুলো দিকে আমাদের নজর দিতে হবে। তো প্রশ্ন আসতেই পারে, কঠিনের প্রসারণটাও সেরকম বিশেষ ইম্পর্টেন্ট নয়, তবুও তো রিসেন্টলি এইচএস এসছে, অ্যানুয়াল এক্সামিনেশন এসছে, তো আসতে পারে। তো এখানেই শেষ হচ্ছে তোমাদের থিওরির অংশ। তো এখানে গাণিতিক উদাহরণ তোমাদের বইতে অনেকগুলোই রয়েছে, প্রায় 643 পেজ অবধি 20টা গাণিতিক উদাহরণ রয়েছে এই অংশ নিয়ে যে প্রশ্নগুলো রয়েছে। তো 20টাই দেখতে পারো, তাহলে অনুশীলন অঙ্ক করতে একটু সুবিধা হবে, অন্তত সেট 1 এর অঙ্ক আর এমসিকিউ করার চেষ্টা করবে। আর হটসে যে প্রশ্ন রয়েছে মোট 24টা প্রশ্ন রয়েছে, সবগুলো দেখতে পারলে ভালো। তো তার মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমি বলছি, যেরকম 5 এর দাগ, 6 এর দাগ, 7 এর দাগ 644 পেজে, 645 পেজে 10, 11, 12, 646 পেজে 14, 15, 16, 17 এন্ট্রান্সের কথা যেহেতু ভাবতে হবে, এন্ট্রান্সের কিছু প্রশ্ন আছে যেহেতু। আর 647 পেজে 18, 21, 22, 23। তো এই টাইপের প্রশ্ন আমাদের খুব গুরুত্বপূর্ণ, স্পেশালি এই 21 এর দাগে যেরকম প্রশ্ন রয়েছে, কিংবা আমাদের 7 এর দাগে হটসে যেরকম প্রশ্ন রয়েছে, তো সেই প্রশ্নগুলোই আমাদের একটু ভালো করে করতে হবে, সেরকম লজিক্যাল কিংবা রিজনিং প্রশ্ন লাগবে। তো এইগুলো ভালো করে দেখবে। আর এখানে গাণিতিক আমরা এমসিকিউ একটা ভিডিওতেই করে নেব, আর সেট 1 শুধু আলোচনা করব, সেট 2 তে আমরা যাব না, খুব একটা যেহেতু আসে না পরীক্ষাতে, তো আমরা মিনিমাম যতটা না করলে না সেটাই করব। তো এই ভিডিওতে এই অবধি, নেক্সট ভিডিওতে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব এবং তারপরে ভিডিওতে সেট 1 নিয়ে আলোচনা করব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে এমসিকিউ আলোচনা সহ। টিল দেন, বাই।